হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা কনসাইনমেন্টের একটা বিশেষ ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ইম্পর্টেন্ট টপিক লোডেড প্রাইস অথবা ইনভয়েস প্রাইস মেথডের অঙ্ক করব। যদিও আমি বলেছি কস্ট প্রাইস এবং ইনভয়েস প্রাইস দুটো প্রাইসের মেথড আছে, তবে আমি তোমাদেরকে বলছি আমার মতে ইনভয়েস প্রাইস এবং কস্ট প্রাইস এর মধ্যে প্র্যাকটিক্যালি কিছু ডিফারেন্স নেই, যদি একটুখানি তোমরা বুঝতে পারো। দেখো, আমি একটা লাল কালি দিয়ে লেখা লিখেছি। মনে করো কোনো একটা প্রোডাক্টের কস্ট হচ্ছে 100 টাকা, তার উপরে এক্সট্রা চাপিয়ে রাখা হয়েছে 50 টাকা। 100 টাকার সঙ্গে 50 টাকা যোগ করলে হচ্ছে 150 টাকা। এই 150 টাকাটাকেই বলা হচ্ছে লোডেড প্রাইস। এই লোডটা দেওয়ার অর্থ হচ্ছে যখন কনসাইনির কাছে কোনো প্রোডাক্ট পাঠাচ্ছেন, তখন তিনি অলওয়েজ এই ইনভয়েস প্রাইসে বা লোডেড প্রাইসে প্রোফর্মা পাঠাবেন। অর্থাৎ কনসাইনি কখনোই বুঝতে পারবে না এই প্রোডাক্টটার দাম কত, যার ফলে তিনি তার কাছে যে প্রোডাক্ট বিক্রি হচ্ছে সেই প্রোডাক্ট বিক্রি করে কনসাইনার প্র্যাকটিক্যালি কত লাভ করতে পারছেন সেটা তিনি ক্যালকুলেশন করতে পারবেন না। এই জায়গাটাকে রোখার জন্য কস্ট প্রাইসে না পাঠিয়ে অনেক সময় লোডেড প্রাইসে অঙ্ক করা হয়, লোডেড প্রাইসে মাল পাঠানো হয়। সেই লোডেড প্রাইসে মাল পাঠালে তার অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট কী হবে সেটাই আমি তোমাদেরকে বলছি। এর ট্রিটমেন্টের মধ্যে কোনো ডিফারেন্স নেই, শুধু একটুখানি অ্যাডজাস্টমেন্ট করলেই অঙ্কটা এসে যাবে। যখন আমরা প্রোডাক্ট কোনো জায়গাতে পাঠাই তখন আমাদের জার্নাল করা হয় কনসাইনমেন্ট, CONSIGNMENT, কনসাইনমেন্ট অ্যাকাউন্টকে আমরা ডেবিট করি, ক্রেডিট করি টু গুডস, GOODS, গুডস সেন্ট, ACNT, সেন্ট অন কনসাইনমেন্ট। এখানে এই ফিগারটা হবে লোডেড প্রাইস, LOADED, লোডেড প্রাইস। তার মানে হচ্ছে দুটোই লোডেড প্রাইস হবে। তার মানে হচ্ছে আমাদের এই অঙ্কটা যদি আমরা 150 টাকা করে পাঠাই তাহলে 150 হবে। এই যে তার কস্ট কিন্তু 100 টাকা, তাকে আমি 150 টাকা করলাম। এই 50 টাকাটাকে আমাকে কস্ট প্রাইসে আনার জন্য সঙ্গে সঙ্গে রিভার্স করতে হবে। রিভার্স করার ট্রিটমেন্ট খুব সোজা। এখানে যা ট্রিটমেন্ট করেছো ঠিক তার উল্টো করে দেবে। উল্টো করলে কি হবে বলতে পারবে কেউ? একদম গুড সেন্ট অন কনসাইনমেন্টকে ডেবিট করো আর কনসাইনমেন্ট অ্যাকাউন্টটাকে ক্রেডিট করো। অর্থাৎ গুডস, GOODS, গুডস সেন্ট অন কনসাইনমেন্টকে ডেবিট করো আর কনসাইনমেন্ট অ্যাকাউন্টকে ক্রেডিট করো। শুধু লোডটা, অনলি এই জায়গাটা হচ্ছে অনলি লোড, বুঝতে পেরেছ? এরপরে এই ছোট্ট একটুখানি ট্রিটমেন্ট, যেখানে তুমি মাল এদিক ওদিক লেনদেন করবে সেল ছাড়া, সেখানে তার উপরে যে লোডটা রয়েছে সেই লোডটাকে রিভার্স করে দিতে হবে। যা তোমার নর্মাল ট্রিটমেন্ট তার অপোজিট এন্ট্রি করে দেবে, তাহলেই রিভার্স হয়ে যাবে। আমি নিশ্চয়ই বোঝাতে পেরেছি। ঠিক একইভাবে আমাদের যখন অ্যাবনর্মাল অথবা অ্যাক্সিডেন্টাল লস হয় তখন আমাদের সেই কস্ট প্রাইসের সঙ্গে নন রেকারিং খরচকে যোগ করে অ্যাক্সিডেন্টাল লসের কস্ট ক্যালকুলেশন করতে হয়। সেক্ষেত্রে আমরা কি জার্নাল করি? অ্যাক্সিডেন্টাল লস, LOSS, লস অ্যাকাউন্টকে ডেবিট করি, ক্রেডিট করি কনসাইনমেন্টকে। এটা হচ্ছে ক্যালকুলেটেড প্রাইস, এটা হচ্ছে ক্যালকুলেটেড, CALCULATED, ক্যালকুলেটেড প্রাইস ইনক্লুডিং লোড নিয়ে যে প্রাইসটা ক্যালকুলেট করেছি। জার্নালটা হচ্ছে অ্যাক্সিডেন্টাল লস অ্যাকাউন্ট ডেবিট টু কনসাইনমেন্ট।
এর মধ্যে এই যতটুকু অ্যাক্সিডেন্টাল লস হয়েছে এর মধ্যে যতটা লোড রয়েছে সেই লোডটাকে তোমাকে রিভার্স করতে হবে। এটাকে যদি এ জার্নাল বলি, বি জার্নাল সঙ্গে সঙ্গে করে দেবে কনসাইনমেন্ট, CONSIGN, কনসাইনমেন্টকে ডেবিট করবে, অ্যাক্সিডেন্টাল লসকে ক্রেডিট করবে, অনলি লোড, অনলি লোড, ব্যাস স্টেটমেন্ট খতম হয়ে গেল। ঠিক একইভাবে যে ক্লোজিং স্টকটা থাকবে, ক্লোজিং স্টকটাও আমরা ঠিক সেমভাবে লোডেড প্রাইসে করব। ক্লোজিং স্টকের নর্মাল এন্ট্রি হচ্ছে ক্লোজিং স্টকের নর্মাল ট্রিটমেন্ট হচ্ছে সিএল স্টক অথবা কনসাইনমেন্ট স্টক, অ্যাকাউন্ট ডেবিট, ক্রেডিট হবে কনসাইনমেন্ট। এটা হচ্ছে লোডেড প্রাইস, যে মালগুলো অবিকৃত অবস্থায় পড়ে রয়েছে লোডেড প্রাইসে এই এন্ট্রিটা করবে। ঠিক এর মধ্যে যতটা লোড রয়েছে সেই লোডটাকে রিভার্স করে দেবে। এখানে একটুখানি মাথায় রাখবে, সেটা রিভার্স করাটা একটুখানি ট্রিটমেন্টটা অন্য হবে। কনসাইনমেন্ট, CONSIGNMENT, কনসাইনমেন্ট অ্যাকাউন্টকে ডেবিট করবে, ক্রেডিট করবে স্টক রিজার্ভ। এইটা একটু নতুন রয়েছে, স্টক রিজার্ভ, RESCRV, অথবা PL অ্যাডজাস্টমেন্ট। এই দুটো ট্রিটমেন্ট করে দেবে। পরে যখন ব্যালেন্স শিট করবে, ব্যালেন্স শিটের এই কনসাইনমেন্ট স্টক থেকে স্টক রিজার্ভ বিয়োগ করে দেবে, অঙ্ক শেষ হয়ে যাবে। এইটুকু শুধু অ্যাডজাস্টমেন্ট তিনটে রয়েছে, এই তিনটের উপরেই এই আমাদের লোডেড প্রাইসের অঙ্ক চলবে। বাকি যা ট্রিটমেন্ট আমরা করেছি কস্ট প্রাইসের সেম মেথডে চলবে। আমি এখন একটা লোডেড প্রাইসের অঙ্ক করে দেখাচ্ছি, তাহলে তোমাদের ধারণাটা আরও অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে। আমাদের একটা হাতে লোডেড প্রাইসের অঙ্ক এসেছে, তোমরা এটা একটু দেখো। আমি অঙ্কটা সংক্ষেপে তোমাদেরকে বলে দিচ্ছি। এক্স কোম্পানি লিমিটেড ক্যালকাটা 1000 পিস রেডিও ওয়াই কোম্পানি লিমিটেড বম্বেতে কনসাইন করছে, এবং 1000 পিস রেডিওর কস্ট প্রাইস হচ্ছে 150 টাকা করে, কিন্তু উনি ইনভয়েস প্রাইস যেটা পাঠিয়েছেন সেগুলো 200 টাকা করে। অর্থাৎ প্রত্যেকটা রেডিওতে 50 টাকা করে লোড দিয়ে উনি প্রোডাক্টটা পাঠিয়েছেন। পাঠাতে যে উনি নিজে কিছু খরচ করেছেন, খরচ করার পর মালটা যখন ক্যালকাটা থেকে বম্বে যাচ্ছিল, যাওয়ার পথে রাস্তার মধ্যে 50 পিস রেডিও চুরি হয়ে যায়। চুরি হয়ে যাওয়ার পর যে 950 পিস রেডিও বম্বে যেয়ে পৌঁছালো, সেখানে পৌঁছানোর পর কনসাইনি কিছু খরচ করলেন। খরচ করার পর তিনি 800 পিস রেডিও বিক্রি করতে পেরেছেন, 150 পিস রেডিও বিক্রি করতে পারেননি। এই সহজ ছোট্ট একটা অঙ্ক আমি করব, কিন্তু ছোট হলেও অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক। কিভাবে করব সেটা তোমরা করে দেখো, আমি সংক্ষেপে বলে দিয়েছি। অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ, বোর্ডের মধ্যে আছে এবং তোমাদের মোবাইলের মধ্যে আছে। আমি অঙ্কটা করছি, দেখো। প্রথমেই আমাদের যে আছে, যখনই আমরা প্রোডাক্ট পাঠাবো এক জায়গা থেকে আর এক জায়গায় কনসাইনমেন্ট বেসিসে, তখনই আমাদের ফার্স্ট এন্ট্রি হচ্ছে কনসাইনমেন্ট অ্যাকাউন্টের ডেবিট দিকে টু গুড সেন্ট অন কনসাইনমেন্ট বলে লিখব। দেখো 1000টা পিস রেডিও পাঠাচ্ছি, 200 টাকা করে দাম, তার দাম হচ্ছে 2 লাখ টাকা। এরপর এটা পাঠাতে গিয়ে আমাদের কিছু খরচ হয়েছে। কে খরচগুলো করেছেন? কনসাইনর করেছেন। তাই লিখলাম টু ব্যাংক অ্যাকাউন্ট এক্সপেন্স। এই এক্সপেন্সগুলো সব ইনকার করেছেন আমাদের কনসাইনর। তিনি কি খরচ করেছেন সেগুলো ছোট ছোট করে এখানে আমি লিখে দিয়ে বাইরে আউটসাইড কলাম বা আউটার কলামে নিয়ে যাচ্ছি। উনি ফ্রেট খরচ করেছেন 7500 টাকা। কার্টেজ বাবদ খরচ করেছেন 500 টাকা।
ইন্স্যুরেন্স করেছেন 2000 টাকা, অর্থাৎ কনসাইনার টোটাল খরচ করেছেন 8000 টাকা, না 7.5 8 10,000 টাকা। এইবার এই প্রোডাক্টটা রাস্তায় যেতে যেতে 50টা রেডিও চুরি হয়ে গেছে। সঙ্গে সঙ্গে সেই রেডিওগুলো আমাদের উল্টো দিকে লিখব, এবং আমরা এই প্রোডাক্টটা যখন পাঠিয়েছিলাম, দেখো আমরা ডেবিট দিকে লিখেছিলাম 2 লাখ, এর মধ্যে একটা লোড আছে, একই লেখা লিখবে উল্টো দিকে, বাই বলে গুডস সেন্ট অন কনসাইনমেন্ট বলে যতগুলো প্রোডাক্ট গেছে 50 টাকা করে, তার উপরে যা লোড আছে সেই লোডটা লিখে দেবে 50,000 টাকা। অর্থাৎ 1000টা রেডিও গেছে, লোড হচ্ছে 50 টাকা করে, হয়ে গেল 50,000 টাকা। সঙ্গে সঙ্গে লোডটাকে রিভার্স করে দিয়ে রেডিওর দামটাকে কস্ট প্রাইসে নিয়ে চলে এলাম, এবং এরপর এই খরচগুলো হয়েছে। খরচগুলো হওয়ার পর রেডিও চলে গেছে, চলে যাওয়ার পর সেখানে কনসাইনি কিছু খরচা করেছেন, 2 বলে কনসাইনি লিখব। কনসাইনির নাম হচ্ছে ওয়াই লিমিটেড, 2 YLTD অ্যাকাউন্ট। এটা আসলে কনসাইনি, CONSIGNEE। ইনি যা যা খরচ করেছেন সেই খরচগুলো লিখব। কি কি খরচ করেছেন? ক্লিয়ারিং করেছেন, CLEARING। ক্লিয়ারিং করতে ওনার 1900 টাকা খরচ হয়েছে। জেনে রেখে দাও, এই খরচটা হচ্ছে নন রেকারিং, আর এখানে সবগুলো নন রেকারিং। স্টোরেজ খরচ হয়েছে 3100 টাকা। কমিশন ওনার নিজস্ব 5% যা সেল করবেন সেটা হয়েছে 8000 টাকা, যোগ করে ফিগার হচ্ছে 13,000 টাকা। আমি নিশ্চয়ই বোঝাতে পেরেছি। ঠিক উল্টো দিকে প্রোডাক্ট যাওয়ার পর ওয়াই লিমিটেড যত প্রোডাক্ট বিক্রি করতে পেরেছেন বাই ওয়াই লিমিটেড, YLTD বলে লিখবে, মানে কনসাইনি বলে লিখবে, CONSIGNEE। উনি বিক্রি করতে পেরেছেন 800 পিস, 800 রেডিও বিক্রি করেছেন 1,60,000 টাকায়। রাস্তায় যেতে যেতে 50টা রেডিও চুরি হয়ে গিয়েছিল। বাইরে যেতে যেতে 50টা রেডিও চুরি হয়ে গিয়েছিল। জার্নালটা কি হয়েছে? অ্যাক্সিডেন্টাল লস অ্যাকাউন্ট ডেবিট টু কনসাইনমেন্ট। আমাদের এখানে বলে দিয়েছে যখন স্টোল হয়ে গেছে, তাই আমি লিখলাম গুডস স্টোলেন ইন ট্রানজিট। গুডস স্টোলেন, STOLEN, স্টোলেন ইন ট্রানজিট। 50টা রেডিও, 50 পিস PCS রেডিও চুরি হয়ে গেছে। তার কস্ট আমরা ক্যালকুলেশন করেছি, ফিগারটা বেরিয়েছে 10,500 টাকা। এটা ক্যালকুলেটেড ফিগার। আমাদের হাতে যে স্টক ছিল সেই স্টকটা আমরা লিখব কনসাইনমেন্ট স্টক। আমাদের 150 পিস পড়েছিল PCS, তার ভ্যালু ক্যালকুলেশন করে পাওয়া গেছে 31,800 টাকা। দেখো কি করলাম, যে মাল পাঠিয়েছিলাম মালটাকে আমি কস্ট পাঠানোর যা এন্ট্রি করেছি এবং সঙ্গে সঙ্গে তার লোডটাকে রিভার্স করে দিয়েছি। পাঠানোর সময় কনসাইনার যা খরচ করেছেন লিখেছেন, কনসাইনি যে খরচ করেছেন তাও লিখেছি, যতগুলো প্রোডাক্ট বিক্রি হয়েছে যত টাকায় সেটা লিখেছি, এবং কনসাইনমেন্টের স্টক যা পড়েছিল সেটা লিখেছি,
এবং যতগুলো আমাদের কনসাইনমেন্টের ক্লোজিং স্টক চুরি হয়ে গেছে সেটাও লিখেছি। ভালো করে বুঝো এইগুলো যে লিখলাম এগুলো সব ইনভয়েস প্রাইসে লেখা আছে। আমাদের নিয়ম হচ্ছে যখনই আমরা স্টকের কথা লিখব সঙ্গে সঙ্গে তাদেরকে উল্টো দিকে, একদম উল্টো দিকে আমাদের লোডটাকে রিভার্স করতে হবে। কিন্তু আমার এখানে জায়গা নেই, জায়গা না থাকার জন্য আমি এর পরে এর লোডটাকে এদিকে লিখব, এর লোডটাকে এই দিকে লিখব, লিখে এটাকে ক্লোজ করব। ক্লোজ করলে যেদিকেই ব্যালেন্স আসবে সেটা পিএল দিয়ে বন্ধ করব। ডেবিট সাইডে আসলে সেটাকে লিখব প্রফিট অন কনসাইনমেন্ট। ক্রেডিট সাইডে যদি আমাকে পিএল লিখতে হয় তাহলে লিখব লস অন কনসাইনমেন্ট। সেটা আমি উপরেই লিখে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু একই লেজার একই পাতার মধ্যে করার চেষ্টা করবে। আমার এখানে বোর্ডে কুলালো না বলে মুছে দিয়ে আমি করছি। যতটা করেছিলাম করেছি, তারপর থেকেই আবার করছি। এগুলো সব নিচে নিচে লেখা আছে, এটা মাথায় রাখবে। আমার এদিকে ক্লোজিং স্টক ছিল, সেই ক্লোজিং স্টকের রিজার্ভটা এদিকে করছি টু স্টক রিজার্ভ। স্টক রিজার্ভ 150 পিস পড়েছিল 50 টাকা করে, যার স্টক রিজার্ভের পরিমাণ হচ্ছে 7500। আমার অ্যাক্সিডেন্টাল লস 50 পিস এদিকে লিখেছিলাম, সেই 50 পিসের লোডটাকে আমি উল্টো দিকে লিখব। যা নামে লিখেছিলাম ঠিক সেম নামেই এখানে লিখব, টু গুডস স্টোলেন ইন ট্রানজিট। 50টা পিস 50 টাকা করে, ভ্যালু হচ্ছে 2500 টাকা। এগুলো হচ্ছে সব লোড, LOAD, লোড অন সিএল স্টক। আমি ছোট করে লিখে দিলাম লোড, LOAD, লোড অন গুডস স্টোলেন, লিখে দিলাম ছোট করে। এরপর আমরা নেক্সট কনসাইনমেন্ট অ্যাকাউন্টটাকে ক্লোজ করব। ক্লোজ করার নিয়ম তোমরা খুব ভালো জানো, যেদিকেই আসুক না কেন সেদিকেই তোমরা পিএল অ্যাকাউন্ট দিয়ে বন্ধ করবে। 2P + L অ্যাকাউন্ট, যোগ বিয়োগ তোমরা একটু চেক করে নেবে। প্রফিট অন কনসাইনমেন্ট ফিগার আসছে 19,300। বোথ সাইড যোগ করে দেবে, যোগ করলে আসবে 2,52,300। এদিকটাও যোগ করলে, উপরে ছিল ফিগারগুলো, আমার এখানে লেখা নেই, এর আগে লিখেছিলাম 2,52,300। এটাকে আমি ক্লোজ করলাম, ক্লোজ করতে এদিকে ফিগার এসে গেছে 19,300, যেটা হচ্ছে প্রফিট অন কনসাইনমেন্ট। আসলে কনসাইনমেন্ট অ্যাকাউন্টটা বুঝতে পেরেছো, কস্ট প্রাইসের সঙ্গে কোনো তফাৎ নেই, শুধু লোডগুলোকে রিভার্স করা উল্টো দিকে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট আমরা কনসাইনি অ্যাকাউন্টটা করে দেখাচ্ছি। আমি এখন কনসাইনি অ্যাকাউন্টটা করে দেখাচ্ছি। কনসাইনি অ্যাকাউন্টটা খুব সোজা, ও যা বিক্রি করবে সব এই দিকে লিখবে, ও যা টাকা পাঠাবে এবং ওর নিজস্ব যা খরচ খরচা সব এদিকে লিখবে, আর কিচ্ছু করার দরকার নেই। তারপর বন্ধ করে দেবে, যেমন করে ক্লোজ করো ক্লোজ করে দেবে। যদি বলা হয় সমস্ত টাকা দিয়ে দিচ্ছে, দিয়ে দেবে, ব্যাংক ট্যাঙ্ক দিয়ে সেট আপ করে দেবে, অঙ্ক শেষ হয়ে যাবে। তা আমাদের এই অঙ্কে ও 1,60,000 টাকার প্রোডাক্ট বিক্রি করেছিল। তাহলে টু কনসাইনমেন্ট CONSIGN কনসাইনমেন্ট বলে 1,60,000 টাকার মাল বিক্রি করতে পেরেছিল। এই কাজটা শুরু করার আগেই কনসাইনি আমাদেরকে বিল দিয়েছিল, বিলস রিসিভেবল, RECEIVABL, বিলস রিসিভেবল দিয়েছিল 50,000 টাকা অ্যাডভান্স। এটা অ্যাডভান্স দিয়েছিল, ADVANC, অ্যাডভান্স পেড। কনসাইনারকে আগে দিয়ে রেখেছিল। এছাড়া ও যা যা খরচ করেছে বাই কনসাইনমেন্ট CONSIGN বলে টুকটুক করে এখানে যা যা খরচ করেছে ইনার কলামে লিখবে,
লিখে টোটাল করে সেটা বাইরে পাঠিয়ে দেবে। আমি দেখতে পেয়েছি আগের অঙ্ক থেকে ও টোটাল 13,000 টাকা খরচা করেছিল, বুঝতে পেরেছো? তারপর বাই ব্যালেন্স সিডিবিডি করবে। সিডিবিডির মতলব হচ্ছে এরপর কনসাইনির কাছে কনসাইনার পাবে অথবা কনসাইনারের কাছে কনসাইনি পাবে, সিডিবিডির অর্থ। আমাদের এই অঙ্কে বলে দেওয়া ছিল যা পাওনা জারি থাক না কেন সে পুরো ব্যাংকের মাধ্যমে সেট আপ করে দিয়েছে। তাহলে বাই ব্যাংক বলে লিখে দিলাম, ফিগার আসছে 97,000 টাকা, দুদিক ক্লোজ করে দিলাম, ক্লোজ করতে 1,60,000 টাকা এসে গেল, 1,60,000 টাকা। এটা ক্লোজ করতে যে ফিগার দেখলাম 97,000 টাকা ছিল, এই 97,000 টাকা আমরা ট্রান্সফার করে দিয়েছি, ব্যাস কনসাইনি অঙ্ক শেষ হয়ে গেল। নেক্সট আমি এখন গুডস স্টোলেন ইন ট্রানজিটটা করে দেখাচ্ছি। আমরা মাল পাঠানোর সময় 50 পিস রেডিও আমাদের চুরি হয়ে গিয়েছিল, তার ভ্যালুয়েশন আমরা ক্যালকুলেশন করে পেয়েছিলাম, সেটা আমি তোমাদেরকে পরে করে দেখাবো। সেই যা খরচ হয়েছে সেটা এদিকে লিখব, আর ওতে যা আমি ওর লোডটাকে এদিকে রিভার্স করব, যত টাকা ইন্স্যুরেন্স থেকে পাবো লিখব, আর যত টাকা পাবো না পিএল অ্যাকাউন্ট দিয়ে সেটা করবো, ব্যাস চ্যাপ্টার শেষ। টু কনসাইনি CON কনসাইনমেন্ট SIG CON SIGNMENT কনসাইনমেন্ট 10,500 50 পিস রেডিও আমার চুরি হয়ে গেছে, তার ক্যালকুলেটেড প্রাইস হচ্ছে 10,500। এর লোড বাই কনসাইনমেন্ট CONSIGN 50 পিস ইন্টু 50 টাকা করে 2,500 টাকা। এটা হচ্ছে লোড, LOAD, লোড রিভার্স করা হলো REVERAC। ইনশিওর কোম্পানির থেকে পেলাম বাই ব্যাংক 8,000 টাকা, পেলাম না বাই P+L অ্যাকাউন্ট 1,000 টাকা। দেখো আমার 50 পিস রেডিও চুরি হয়ে গিয়েছিল, তার ক্যালকুলেটেড প্রাইস হচ্ছে 10,500, এর মধ্যে লোড ছিল 2,500 টাকা, আমরা ইনশিওর থেকে পেয়েছি 8,000 টাকা, আমরা পাইনি 1,000 টাকা। এটাই হচ্ছে আমাদের লস, অ্যাকচুয়াল লস। উভয় দিকে যোগ করে দাও 10,500, খুব সোজা। আশা করি তোমরা বুঝতে পেরেছ। না বুঝতে পারলে তো আমি আছি, তখন তোমরা আমাকে জানাবে, আমি আরও ভালো করে ক্লিয়ার করে দেবো। নেক্সট আমি গুড সেন্ট অন কনসাইনমেন্ট করছি, দেখো কিভাবে করছি। যা বলেছিলাম সেই ট্রিটমেন্ট একই বাবা। গুড সেন্ট অন কনসাইনমেন্ট করবে, যেদিকে হলো লিখে সেখান থেকে তার লোডটাকে রিভার্স করবে, যেটা ব্যালেন্সিং ফিগার থাকবে সেই ব্যালেন্সিং ফিগারটা পারচেজ অথবা ট্রেডিং অ্যাকাউন্টে করে দিতে হবে। এটা আমার করার কিচ্ছু প্রয়োজন নেই, তোমরা নিজেরাই করতে পারবে, তবু আমি করছি যখন করে দিচ্ছি। গুডস সেন্ট অন কনসাইনমেন্ট জার্নাল করেছিলাম, কনসাইনমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু গুড সেন্ট অন কনসাইনমেন্ট, তার মানে কনসাইনমেন্ট অ্যাকাউন্ট ক্রেডিটেড বাই কনসাইনমেন্ট CONSIGNMENT। গুড সেন্ট অন কনসাইনমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু কনসাইনমেন্ট, ফিগারটা হচ্ছে 2 লাখ টাকা। এটা হচ্ছে 1000 পিস রেডিওর কনসাইনমেন্টের ইনভয়েস প্রাইস বা লোডেড প্রাইস। সঙ্গে সঙ্গে এর লোডটা রিভার্স করে দিচ্ছি, টু কনসাইনমেন্ট 50,000 টাকা। ব্যালেন্স যে ফিগারটা থাকবে টু ট্রেডিং TRADING ট্রেডিং অথবা পারচেজ PURCH পারচেজ অ্যাকাউন্টে দিয়ে দেবে।
তাহলে আগের অঙ্কের সঙ্গে ডিফারেন্সটা কি হলো? কিচ্ছু ডিফারেন্স হয়নি। দেখো ভালো করে মন দিয়ে, কোনো ডিফারেন্স হয়নি। ইনভয়েস প্রাইসটা লিখেছি, তার মধ্যে যা লোড রয়েছে উল্টো দিকে লোড লিখেছি। এটা যে অ্যাকাউন্টটাই লিখেছি সেই অ্যাকাউন্টটাই এই দিকে লিখেছে, লিখে লোডটা রিভার্স করে দিয়েছি, আর কিচ্ছু আমি করিনি। নেক্সট আমি কনসাইনমেন্ট স্টক অ্যাকাউন্টটা করে দেখাচ্ছি। কনসাইনমেন্ট স্টক অ্যাকাউন্টও আমার কিছু করার নেই। স্টক অ্যাকাউন্টের ব্যালেন্স ডেবিট হয়, ডেবিট দিকে লিখবে কনসাইনমেন্ট নাম নিয়ে, তারপর সিডিবিডি করে দেবে, শেষ হয়ে যাবে। কিন্তু এই ফিগারটা হবে ক্যালকুলেটেড ফিগার। কনসাইনমেন্ট স্টক অ্যাকাউন্ট, কনসাইনমেন্ট স্টক অ্যাকাউন্ট, কনসাইনমেন্ট স্টক অ্যাকাউন্টটা করবে। কনসাইনমেন্ট স্টক অ্যাকাউন্ট ডেবিট টু কনসাইনমেন্ট, ফিগারটা হচ্ছে 31,800। তারপর বন্ধ করে দাও, বন্ধ করে দাও, বন্ধ করে দাও, সিডি করে দাও, ব্যালেন্স সিডি 31,800, ব্যাস শেষ। স্টক রিজার্ভ, STOCK, স্টক রিজার্ভ, REACRV, স্টক রিজার্ভের ব্যালেন্স হয় ক্রেডিট ব্যালেন্স বাই কনসাইনমেন্ট। আমার যে 150 পিস ছিল, সেই 150 পিসের 50 টাকা করে 7,500 টাকা। বন্ধ করে দাও, বন্ধ করে দাও, সিডিবিডি টেনে দাও, অঙ্ক খতম। 7,500 টু ব্যালেন্স সিডি। এই ফিগারটাই ব্যালেন্স শিটে কনসাইনমেন্টের স্টকের এই যে ফিগার থাকবে সেখান থেকে বিয়োগ করবে, ব্যালেন্স শিট মিলে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমি এই ফিগারগুলো কি করে ক্যালকুলেশন করেছি সেই ক্যালকুলেশনটা করে দেখাচ্ছি। আমরা আনসোল্ড গুডস অথবা ক্লোজিং স্টক অফ দ্য কনসাইনমেন্ট, তার ভ্যালু কত সেটা ক্যালকুলেশন করে দেখাচ্ছি। দেখো আমি একটা ফরম্যাট করেছি, পার্টিকুলারস রেট কোয়ান্টিটি ভ্যালু। তোমরা তোমাদের মতো করে করতে পারো, হুবহু এরকমই করতে হবে এমন কোনো মানে নেই। ইনভয়েস প্রাইস মানে যে রেটে মালগুলোকে পাঠানো হচ্ছে, 200 টাকা করে রেট, 1000 পিস 2 লাখ টাকায় পাঠানো হয়েছে। পাঠাতে যে অ্যাড expenses incur by the consignor, CONSIGNOR, only non-recurring। কনসাইনর খরচ করেছেন এই 1000 পিসের জন্য 10,000 টাকা। টোটাল 2,10,000 টাকা খরচা হয়েছে 1000 পিস মালের রেসপেক্টে। রাস্তায় যেতে যেতে 50 পিস মাল চুরি হয়ে গেছে। Stolen goods, cost of the value of the stolen goods, STOLEN, stolen goods 50টা পিস অ্যাক্সিডেন্টাল লস বা অ্যাবনর্মাল লস টাইপের। কি করে করলাম আমি সংক্ষেপে তোমাদের লিখে দিচ্ছি, এখানে একটু ব্র্যাকেট দিয়ে 2,10,000 যেমন আছে লিখবে ইন্টু 50/1000। এর ভ্যালু হচ্ছে 10,500 টাকা। তাহলে কনসাইনির কাছে প্রোডাক্ট যে পৌঁছালো 950 পিস, যার ভ্যালু হচ্ছে 1,99,500 টাকা। এরপর অ্যাড এক্সপেন্সেস ইনকার বাই
কনসাইনি CONSIGNEE অনলি নন রেকারিং, সেটা একটাই খরচ হয়েছে, সেটা হচ্ছে ক্লিয়ারিং চার্জেস CLEARING ক্লিয়ারিং চার্জেস CHARGES 1300 টাকা 1900 টাকা যোগ করা হলো, হয়ে হলো 2,01,400 টাকা। কতগুলো মালের রেসপেক্টে? 950টা মালের রেসপেক্টে। আমাদের হাতে কতগুলো মাল পড়ে রয়েছে? 150টা পিস। তাহলে কস্ট অফ 150 পিসেস PCS রেডিও RADIO সমান হচ্ছে 2,01,400 ইন্টু 150 ভাগ 950 সমান ফিগারটা দাঁড়াচ্ছে 31,800। আর যে মালগুলো পড়ে রয়েছে বা যে মালগুলো চুরি হয়ে গেছে তাকে 50 টাকা দিয়ে গুণ করে দাও, সেটাই হয়ে যাবে তাদের প্রোডাক্টের উপর লোড কত আছে লোড। আমার অঙ্ক এখানে শেষ হয়ে গেল। আশা করি তোমরা আজকে আমি যে লোডেড প্রাইসের অঙ্কটা করেছি তোমরা আমার অঙ্ক বুঝতে পেরেছো, খুব ভালোই বুঝতে পেরেছো। তবু যদি কারোর মনে কোনো ডাউট থাকে বা কোনো কোয়ারি থাকে, কোনো রকম হেজিটেট না করে তোমরা আমাকে অবশ্যই জানাও। অযথা ফোন না করে তোমরা টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে আসো, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে তোমরা আমাকে জানাও। এর লিঙ্ক তোমরা পেয়ে যাবে আমাদের চ্যানেল ডেসক্রিপশান অথবা ভিডিও ডেসক্রিপশানে। আগামী দিনে আমরা ব্রাঞ্চ অ্যাকাউন্টিংয়ের কিছু অঙ্ক নিয়ে আসব, সেটা যাতে তোমরা দেখতে ভুল না করো। ব্রাঞ্চ অ্যাকাউন্টের উপর ভাই প্রচুর নাম্বার আছে। ব্রাঞ্চ অ্যাকাউন্ট এবং এর সাথে অন্য আরেকটা ডিপার্টমেন্টাল অ্যাকাউন্ট মিলে প্রায় 28 নম্বরের মতো আছে। দেখতে যাতে তোমরা মিস না করো, তার জন্য অবশ্যই তোমাদেরকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখতে হবে।